হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি তুফান নিয়ে। তো দেখবো করে দেখা হচ্ছিল না, একটু কলেজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো ফাইনালি আজকে সময় সুযোগ হলো, তুফান দেখে এলাম। তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, ভালো খারাপ যেটাই হয়েছে একদম অনেস্টলি বলবো। তো দেখো, তুফান সিনেমাটা যে হাইপ ক্রিয়েট করেছে, তো এটা মানে সকলেই যখন কলকাতায় হয়তো যখন রিলিজ করেছে অনেকেই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গেছিলো। তো আমারও খুব ইচ্ছে ছিল যে দেখবো, যে একটা সিনেমা এত সুন্দর হাইপ ক্রিয়েট করেছে, সিনেমাটা বড় পর্দায় গিয়ে এনজয় করবো। কিন্তু সময় সুযোগ হচ্ছিল না, কিন্তু ফাইনালি আজকে দেখে এলাম। দেখার পরে আমার মনে হয় যে হ্যাঁ, এই সিনেমাটা বড় পর্দায় দেখার মতনই একটা সিনেমা। এই সিনেমাটাকে তুমি মোবাইলের ছোট পর্দার মধ্যে দেখলে তোমার হয়তো ভালোই লাগবে না। তো এটা একটা গ্যাংস্টার ড্রামা, এবং গ্যাংস্টার ড্রামা আমরা রিসেন্টলি পরপর অনেকগুলো হতে দেখেছি। তো কেজিএফ তো একটা বেঞ্চমার্ক, ছেড়েই দাও। আমাদের এখানে চেঙ্গিসও হলো কিছুদিন আগে। তারপরে এখন তুফান। তো এক কথায় যদি বলতে হয়, আমার কিন্তু সিনেমাটা যখন আমি হলে দেখছিলাম, আমি কিন্তু একটু বোর ফিল করিনি। মানে এমন কিছু মানে চলে যাচ্ছিল স্ক্রিনের মধ্যে যে আমি সবসময় স্ক্রিনেই তাকিয়েছিলাম, যে কখনো মনে হচ্ছিল না যে আরে এটা কী হচ্ছে, কখন শেষ হবে এই পার্টটা, এরকম ফিল হয়নি। তো গল্পটা অল্প করে বলছি। শুরুতেই আমাদের দেখানো হয়, এখানে দেখো স্পয়লার দেওয়ার সেরকম কোনো জায়গা আমি রাখছি না। স্টিল তোমরা যদি কেউ সিনেমাটা না দেখে থাকো তাহলে ভিডিওটা অ্যাভয়েড করতেই পারো। তো সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় যে শাকিব খান, যার কিনা ডুয়েল রোল আছে, তার একটা ক্যারেক্টার যে কিনা একদম সাধারণ একজন মানুষ, সে একজন জুনিয়র আর্টিস্ট। সে বিভিন্ন জায়গায় অডিশন দিচ্ছে, তাকে সিনেমাতে চান্স দিয়েও তার সিনগুলো লাস্ট মিনিটে কেটে দেওয়া হচ্ছে, এরকম বিভিন্ন ঘটনা তার সাথে ঘটতে থাকে আর কি। তো ফাইনালি তুফানের নজরে আসে থ্রু মিমি চক্রবর্তী ক্যারেক্টার মাধ্যমে। তুফানের নজরে এই শান্তর ক্যারেক্টার যে করেছে আরেকটা শাকিব খান আর কি, জুনিয়র আর্টিস্টটা, তার ডেরায় তাকে ডেকে নেয়, এবং ডেকে নিয়ে তাকে বলে যে তুমি এবার তুফানের মতন হওয়ার চেষ্টা করো, কারণ তোমাকে নিয়ে একটা সিনেমা বানাবো যেখানে তুমি তুফান ক্যারেক্টারটা প্লে করতে চলেছো। তো অ্যাকচুয়াল প্ল্যানিং ছিল অন্য, কিন্তু তাকে সেই মুহূর্তে বলে যে তোমাকে এবার, এই জুনিয়র আর্টিস্ট যে শাকিব খান, তাকে বলা হয় যে মানে তুফানই বলে তোমাকে এবার তুফান হয়ে উঠতে হবে। তুমি শুধু আমার মতন দেখতে হলেই হবে না, তোমাকে হাব ভাব কথাবার্তা চলন ফেলন তুফান যা যা করে সেটাই তোমাকে হতে হবে, কারণ তুমি একটা সিনেমার হিরো হতে চলেছো। তো সেও খুব ইন্টারেস্ট পায় এবং ধীরে ধীরে তুফান হয়ে ওঠার চেষ্টা করে, এবং লাস্টে ক্লাইম্যাক্সে আমাদের কিছু টুইস্ট অ্যান্ড টার্নস দেখানো হয়। এই হচ্ছে ওভারঅল সিনেমার গল্প। তো ভালো কী কী লেগেছে সবার ফার্স্ট আমি যেটা বলবো, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি যে শাকিব খান অসাধারণ অভিনয় করেছে, অসাধারণ। মানে তার দুটো দিকই যদি আমি বলি, যখন সে জুনিয়র আর্টিস্টের ক্যারেক্টার প্লে করছে সে দুঃখ পাচ্ছে, হাসি কমেডিও আছে, কমেডির পোর্শন ভালো করছে, ইমোশনাল কিছু জায়গা আছে যখন সে তার মহল্লা বা পাড়ার লোকজন নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে, চলো আমার সিনেমা রিলিজ করেছে দেখে আসি, কিন্তু গিয়ে দেখছে কোনো সিনেমা নেই, সেখানে একটা ইমোশনাল সিন আছে। প্লাস যখন তুফানের ক্যারেক্টারটা আমাদেরকে দেখানো হয় তখন তো জাস্ট মানে কী বলবো, বড় পর্দায় আগুন লেগে যাওয়ার মতন একটা ব্যাপার ছিল আর কি। তো খুব ভালো লেগেছে, মানে দুটো ক্যারেক্টারই শাকিব খানকে আমার খুব ভালো লেগেছে। স্পেশালি তুফানের কথা বলবো, যখন যখন ফ্রেমে এসছে তখন তখন কিন্তু মানে তার স্ক্রিন প্রেজেন্সটাই এমন, চোখ ফেরানো দায় আর কি। সেকেন্ড আমি যার কথা বলবো সেটা হচ্ছে চঞ্চল বাবুর কথা। তো চঞ্চল বাবু এখানে সিনেমার প্রায় একদম লাস্টের দিকে এসে, লাস্টের 40-45 মিনিট আছে, কিন্তু তিনি আসার পর না সিনেমাটা অন্য দিকে চলে যায়। মানে কি বলবো, মনে হচ্ছিল কোনো কিছু একটা মিসিং লাগছে। কারণ যখনই তুফান আসছে, খুন করছে, এ করছে, পুরো একচেটিয়াভাবে সে করে যাচ্ছে। কিন্তু যখন চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা এলো তখন মনে হচ্ছে না, তুফানের অপোজিটে একজন অপোনেন্ট আছে যে কিনা তুফানকেও টক্কর দিতে পারে। এবং চঞ্চল চৌধুরী এখানে যেভাবে অভিনয় করেছে, তার ডায়লগ ডেলিভারি, তার বডি ল্যাঙ্গুয়েজ মানে অসাধারণ। একদম ফার্স্ট সিনে তাকে ডাকছে, যে তোমাকে ডাকছে ভেতরে, তুমি চলো, মানে এক জায়গায় যাওয়ার কথা আর কি, তাকে নিয়োগ করা হবে তুফানের বিরুদ্ধে। সে তখন বলছে মা আমাকে খুব ভালোবেসে রান্না করে পাঠিয়েছে, সেইটা খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আসবো। এবং সে যখন সেখানে ঢোকে তখন তাকে দেখে বলে যে এই কিনা তুফানের বিরুদ্ধে লড়বে, একজন শক্তিশালী লোক চাই। তখন সেই ডায়লগটা দেয়, আমরা ট্রেলারও দেখেছিলাম যে তুফানকে গায়ের শক্তিতে নয়, মাথার বুদ্ধি দিয়ে হারাতে হবে। তো এরকম প্রচুর জিনিস আছে, প্রচুর জিনিস। তো চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা আমার দারুণ লেগেছে এক কথায়। সাপোর্টিং রোলের কথা যদি বলি, মিমি চক্রবর্তী যেটুকুনি স্পেস পেয়েছে যথাসম্ভব চেষ্টা করেছে। নাবিলা আরেকজন যে হিরোইন ছিল, সে প্রথম দিকে ছিল, তারপরে সে হঠাৎ করে হারিয়ে গেল, কিন্তু প্রথম দিকের পোর্শনে সে যখন কস্টিউমের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে আর কি, তো সেখানে কিন্তু সেটুকুনি পোর্শন, কারণ সেই জুনিয়র আর্টিস্ট শাকিব খান এবং তার সাথে একটা কেমিস্ট্রি দেখানো হয়েছে, সেটা ভালোই জমেছিল আর কি। শুরুর দিকে খুব সফট টোনে সিনেমাটা শুরু হয়েছিল।
দেন আমি বলবো যে লোকাদা বা আরও কিছু বাংলাদেশের পরিচিত মুখদের কিন্তু এই সিনেমাতে অল্প অল্প একটা দুটো সিনে হলেও নেওয়া হয়েছে। তো তারা যখন যখন এসে তারা তাদের ক্যারেক্টারটার সাথে জাস্টিফিকেশন করে চলে গেছে, মানে সবাইকে দেখতে ভালো লাগছিল। তো অভিনেতারা এখানে খুব ভালো আছে। তুফানের রাইট হ্যান্ড বলো, সে তাকে বাবা হিসেবে যাকে ভাবতো তার কথা বলছি, মানে প্রত্যেকেই অভিনয়ের দিক থেকে কিন্তু প্রত্যেকেই খুব 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 ভালো, মানে যত্ন সহকারে তাদের ক্যারেক্টারগুলো প্লে করেছে। এরপরে আমি বলবো মিউজিক। এই সিনেমার বিজিএম সবার আগে বলতে, বিজিএম যখন যখন তুফান এন্ট্রি নিয়েছে সেই পোর্শনের বিজিএমগুলো জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে এখনও কিছু বিজিএম কানে বাজছে, অসাধারণ আর কি। এবং গান, দুষ্টু কোকিল বলো বা লাস্টে যে গান তুফানের টাইটেল ট্র্যাক, সমস্ত এই সিনেমার গানগুলো প্রচণ্ড পপুলারিটি পেয়েছে এবং অনেক অনেক মানে শেয়ার হয়েছে চারদিকে, সবাই এগুলো নিয়ে কথা বলেছে। কোনো একটা গান নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল যে এখান থেকে ইন্সপায়ার্ড, অনেকে এই সিনেমাটাকেও বলেছে অন্য জায়গা থেকে ইন্সপায়ার্ড। তো কন্ট্রোভার্সির মধ্যে বা সমস্ত কিছু মিলিয়ে তুফান একটা হাইপ যেটা ক্রিয়েট করেছিল নাচে গানে সিনেমাতে সমস্ত কিছু মিলে, তুফান কিন্তু ওভারঅল একটা ঠিকঠাক জায়গায় কিন্তু পৌঁছে গেছে। কারণ এখন বক্স অফিস কালেকশনের ভাবার দরকার নেই, একটা ভালো কালেকশনই তুফান করে ফেলেছে, এখনও লং রানে আরও ভালো করবে। বিদেশেও শুনলাম বিভিন্ন জায়গায় ভালো কালেকশন করছে, আমাদের কলকাতাতে বক্স অফিসে সেরকম সফলতা পাচ্ছে না। স্টিল আমি বলবো যে সিনেমাটা এখনও চলছে, হয়তো একটা ডিসেন্ট কালেকশন করলেও করে নিতে পারে, তো সেটা পরের কথা। এরপরে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যাকশন কোরিওগ্রাফি। অ্যাকশন কোরিওগ্রাফি দুর্ধর্ষ সুন্দর হয়েছে, দারুণ হয়েছে অ্যাকশন কোরিওগ্রাফি। মানে যখন যখন তুফান কাউকে মারছে করছে, সেটা কিন্তু নর্মাল না, একটা স্টাইল আছে, একটা সোয়াগ নিয়ে খুব সুন্দরভাবে সেই জিনিসগুলোকে আমাদের সামনে দেখানো হয়েছে। এবং ডিরেক্টর রায়হান রাফির কথা যদি বলি তাহলে আমি বলবো যে তার আগের সিনেমাগুলোর যা স্কেল ছিল এই সিনেমাটার স্কেল অনেকটাই বড়, মানে এক একটা ফ্রেম দেখতে খুব ভালো লাগছে আর কি। তার যে ভিশন ছিল সে সেটা সাকসেসফুলি করতে পেরেছে বলেই আমার মনে হয়েছে, অ্যাটলিস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন এটাই বলে যে ওভারঅল তুফান সিনেমাটা কিন্তু বড় পর্দায় গিয়ে এনজয় করার মতনই একটা সিনেমা কিন্তু রায়হান রাফি বানিয়েছেন। এই হচ্ছে ওভারঅল এই সিনেমাটা ভালো দিক। এবার সব কি ভালো ভালো ভালো, খারাপ দিক বলে কিছু নেই। ডেফিনেটলি আমার কিছু জিনিস খারাপ লেগেছে, সেগুলো একদম মানে অনেস্টলি তোমার সাথে শেয়ার করছি। ফার্স্ট আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে গল্পটা গল্পটা অনেক 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 বেটার করা যেতে পারতো। ইয়েস, স্টোরিটা আমার একটু খামতি লেগেছে, কিন্তু মানছি সমস্ত কিছু সোয়াগ টোয়াগ স্টাইল স্টাইল যা মিলিয়ে মানে বোর ফিল করছে না। আমি শুরুতে যেটা বলছিলাম যে আমি বোর হচ্ছি না, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে গল্পটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে। খুব প্রেডিক্টেবল ছিল, লাস্টের দিকে যদিও একটু টুইস্ট অ্যান্ড টার্নস দেওয়া হয়েছে, কিন্তু গল্পটা খুব প্রেডিক্টেবল ছিল, লিনিয়ার যাচ্ছিল। তো স্টোরিটা আমার মনে হয়েছে যে আরও বেটার হতে পারতো। সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে যে চঞ্চলবাবুর ক্যারেক্টারটা এত পরে কেন, আরও আগে থেকে তাকে দেখানো, ইন্ট্রোডিউস করানো উচিত ছিল। কারণ কি, চঞ্চলবাবু লাস্টে এমন মোমেন্টে আসে যে এরপর সে তুফানের ওপর ভারী হয়ে পড়ে এবং সমস্ত জিনিস খুব ইজিলি হয়ে যাচ্ছে। মানে প্রথমে তুফান যেরকম নির্দ্বিধায় কোনো বাধা ছাড়াই সমস্ত কাজ করে যাচ্ছিলো, চঞ্চল চৌধুরী আসার পরও সমস্ত কিছু খুব ইজিলি পরপর করে দিচ্ছে। যে তুফান কিনা পুরো দেশ জয় করে বলছে, সেও হিমশিম খেয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটাও যেহেতু টাইম খুব 35-40 মিনিটের জন্যই চঞ্চলবাবু আছে, তারও তো ওয়েটেজ রাখতে হবে, সেই কারণে একটু তাড়াহুড়ো হয়ে আছে যে তুফান তার মোকাবিলাই করতে পারছিল না কোথাও গিয়ে। চঞ্চল চৌধুরী যা প্ল্যান করছিল সবই সাকসেসফুল হচ্ছিল। এটা এত ইজিলি কেন হলো সেটাও কিন্তু রাইটিং ডিপার্টমেন্টেরই দোষ আমি বলবো। এই কারণে চঞ্চলবাবুর ক্যারেক্টারটা আরও আগে ইন্ট্রোডিউস করা দরকার ছিল, যাতে হ্যাঁ চঞ্চল চৌধুরীরও কিছু প্ল্যান ফেল হবে, এমন না যে যা চাইছে সেটাই সে করতে পারবে এবং চুটকিতে করে দিচ্ছে সমস্ত কিছু, বলছে আর হচ্ছে। তো ওই জায়গাটাও আমার একটু কেমন লেগেছে। আর বলতে যে এটার তো পার্ট 2 আসবে, তুফান 2 আসবে, গল্পটা যেভাবে শেষ করা হয়েছে, তো পার্ট 2 এটা আসার একটা পসিবিলিটিস তো আছেই, সেই জায়গাতেই আমাদের রেখেছে। মানে আমরা একটু ধন্দে আছি আর কি, এবার পার্ট 2 তুফান 2তে কী হবে না হবে সেটা দেখার জন্য। তো আর নেগেটিভ দিক বলতে আমার মনে হয়েছে যে এই যে ছোটো ছোটো রোলে যাদেরকে নেওয়া হয়েছে, আমি তাদের কথা বলবো, তারা তো ভালো ভালো অভিনেতা, বাংলাদেশের বিভিন্ন সিনেমা বা নাটকে আমরা তাদেরকে দেখে এসেছি। তো তাদেরকে জাস্ট একটা দুটো সিনের জন্য নিয়ে মানে কি বলবো, এখন অনেকজন ফেস নিলে যা হয়, সবাইকে অল্প অল্প স্ক্রিন প্রেজেন্স দিতে হবে, কাউকে কম বেশি করা যায় না সেরকম আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে তাদের যদি একটু মানে
বিল্ড আপ দেওয়া যেত আর কি। হঠাৎ করে একটা সিনে আসছে, বলে দেওয়া হচ্ছে এই পরক্ষণে এসে নেই আর কি। এই সিনে আসছে আবার চলে যাচ্ছে, ওই সিনে আসছে আবার চলে যাচ্ছে, এই ব্যাপারটা। আর মেইন আমি যেটা বলবো, যেটা তুফানের সাথে আমার যেটা মেইন প্রবলেম মনে হয়েছে, অনেকে হয়তো সেটা স্বীকারও করবে, যে তুফানের যে ব্যাক স্টোরিটা, এই ব্যাক স্টোরিটা কিন্তু বুকে এসে ধাক্কা মারার মতন একটা ব্যাক স্টোরি হতে হতো। এই ব্যাক স্টোরিটা আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি, ম্যাক্সিমাম গ্যাংস্টারের ক্ষেত্রে আমরা এই ধরনের ব্যাক স্টোরি দেখি। তো আমার মনে হয় বুকে এসে ধাক্কা মারবে, আমরা তুফানের জন্য ফিল করব, তুফান কেন এরকম অমানুষ রাক্ষস হয়ে উঠলো, এটা বুকে এসে ধাক্কা দেওয়ার মতন একটা ব্যাক স্টোরি দরকার ছিল। সেটা কোথাও গিয়ে আমার মিসিং লেগেছে। তাহলে ক্যারেক্টারটার জন্য আরও বেশি আমরা ফিল করতে পারি যে হ্যাঁ দেখো, নো ডাউট তুফান যখন যখন যা যা করে বেরিয়েছে, তখন সবাই দেখতে ভিজুয়ালি এত ভালো বানিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। কিন্তু মেন কারণটাকে, তুফান কেন এরকম করছে, কী করছে দেখে ভালো লাগছে, কিন্তু কেন করছে এটা ভাবলেই কিনা কিন্তু একটু মানে লেট ডাউন লাগছে। এছাড়া তুফানের প্রথম দিকের ম্যাক্সিমাম সিনে সে আসছে এবং খুন করতে চলে যাচ্ছে, আসছে এবং খুন করতে চলে যাচ্ছে, মানে পরপর খুন সে করেই যাচ্ছে আর কি যখন যখন এসছে। তো এই ব্যাপারটা একটু রিপিটেটিভ লাগছিল, মানে প্রেডিক্টেবল হয়ে যাচ্ছিলো, এই তো এখনই কাউকে মারবে, এখন আবার কাউকে মারবে, এটাই আর কি। তো ওভারঅল সব কিছু মিলে তুফান সিনেমাটা কিন্তু বড় পর্দায় গিয়ে, আমি বারবার বলছি এই সিনেমাটা তোমরা কিন্তু কবে ওটিটিতে আসবে সেটার জন্য ওয়েট করো না, বড় পর্দা আমাদের কলকাতাতে বিভিন্ন হলে চলছে, প্লিজ গো অ্যান্ড ওয়াচ। আশা করি বড় পর্দায় দেখলে তোমাদের এই সিনেমাটা তোমরা এনজয় করবে, বিকজ অফ শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স। সেখানে দু রকমের ক্যারেক্টার সে প্লে করেছে, একটা একদমই ভদ্র নম্র, মানে পাশের বাড়ির ছেলে, বয় নেক্সট ডোর, আর একটা হচ্ছে তুফান। তো প্লিজ গো অ্যান্ড ওয়াচ অন বিগ স্ক্রিন, এটাই বলবো। তো আশা করছি রায়ন রবি স্যার থেকে পার্ট 2-তে আরও বেটার একটা স্টোরি লাইন, আরও বেটার প্লট আমরা দেখতে পারবো। আদারওয়াইজ মেকিং তো সমস্ত কিছু ঠিকই আছে এই সিনেমাটার। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম বলবে না। চ্যানেলকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সিম্বল আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।